প্রিয় ছাত্রছাত্রী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি আহমেদ শরীফ, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকে যে বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করা হবে ইতিহাস অনার্স প্রথম বর্ষ, হিস্ট্রি অফ বেঙ্গল কোর্স থেকে প্রাগৈতিহাসিক কাল থেকে গুপ্ত শাসন পর্যন্ত বাংলার ইতিহাস কি রকম ছিল সেই বিষয়টি। ইতিহাসের সূচনার আগেও একটি পর্ব বিদ্যমান ছিল। পর্যাপ্ত তথ্য ও উৎসের অভাবে আমরা ওই সময় সম্পর্কে তেমন কিছু জানি না, তাই ওই সময়কে আমরা প্রাগৈতিহাসিক কাল বলে চিহ্নিত করে থাকি। ঠিক একইভাবে প্রাচীন বাংলার ইতিহাসের সূচনা পর্বের আগের সময়কে বাংলার ইতিহাসে প্রাগৈতিহাসিক যুগ বলে চিহ্নিত করা হয়। স্পষ্টভাবে বলতে গেলে গুপ্ত যুগের পূর্বে বাংলার ধারাবাহিক ইতিহাস রচনা খুবই কষ্টসাধ্য। দেশি বিদেশি সাহিত্যিক উপকরণে ইতস্তত বিক্ষিপ্তভাবে খণ্ড খণ্ড উক্তি ও কিছু প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর ভিত্তি করে আমরা প্রাচীন বাংলার ইতিহাস জানতে পারি, কিন্তু তা সময়ে সময়ে এতটাই অস্পষ্ট হয় যে সঠিক ইতিহাসের যোগসূত্র স্থাপন করা খুব কঠিন হয়ে যায়। অর্থাৎ গুপ্ত যুগের পূর্ব পর্যন্ত বাংলার ইতিহাস খুব বেশি স্পষ্ট না, যার ভিত্তিতে আমরা একটা ধারাবাহিক ইতিহাস রচনা করতে পারি। বাংলার ইতিহাসে প্রাগৈতিহাসিক কাল। পৃথিবীতে মানুষের বসবাসের ইতিহাস 25 লক্ষ বছরের পুরনো। এই সময়কে উৎসের ভিত্তিতে আমরা 3 ভাগে ভাগ করি। 1 প্রাগৈতিহাসিক যুগ, 2 সুপ্ত ঐতিহাসিক যুগ ও 3 ঐতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগ থেকে মানুষ 24,90,000 বছরের বেশি সময় অতিবাহিত করেছে প্রাগৈতিহাসিক। এই সময়ে মানুষের যে যাত্রা, এই যাত্রায় মানুষ ছিল অসহায়, দুর্বল, শক্তিহীন, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ অবহিত হয়েছে তার সামর্থ্য সম্পর্কে। অর্থাৎ মানুষ জানতো না মানুষ কি করতে পারে। এই সময়টায় মানুষ জানতে পেরেছে যে মানুষ কি কি করতে পারে। প্রকৃতি যে তাকে সাহায্য করার জন্য সাজিয়ে রেখেছে নানা কিছু, তা বুঝতে শিখেছে। এসব সাহায্যকে কাজে লাগিয়ে অসহায় অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজে পেয়ে এসেছে। যে যুগে লিখিত কোনো উপকরণ না থাকায় আমাদের জন্য সেই যুগ সম্পর্কে জানা খুবই কঠিন, তাই আমরা খুব অল্পই জানি। তবে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে ওই যুগ সম্পর্কে আমরা কিছুটা হলেও জানতে সক্ষম হয়েছি। এই সময়ে যেসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গিয়েছে তার বেশিরভাগই অস্ত্রশস্ত্র ও ব্যবহার্য সামগ্রী। মূলত প্রকৃতির বুকে ছড়িয়ে থাকা জিনিসের মধ্যে মানুষ প্রথম বেছে নেয় পাথর। পাথর প্রথম পর্যায়ে মানুষ ব্যবহার করেছিল আত্মরক্ষার হাতিয়ার হিসেবে। প্রাথমিক যুগে এগুলো এবড়ো থেবড়ো ভাবে ব্যবহার করা হতো। ভোঁতা পাথরকে ঘষে মেজে কিভাবে অধিক কার্যকরী করে তোলা যায় তা মানুষ আস্তে আস্তে শিখতে শুরু করে। তাই প্রত্নতাত্ত্বিক উৎসর কথা আলোচনা করতে গেলে প্রথমেই পাথরের যুগের কথা আসে। প্রাগৈতিহাসিক কালের প্রত্নতাত্ত্বিকগণ আবার 3 ভাগে ভাগ করেছে। 1 পুরাতন প্রস্তর যুগ। ওই সময়ে পাথর ছিল ভোঁতা, তবে এই সময়ই ছিল প্রাগৈতিহাসিক কালের সবচেয়ে দীর্ঘকালীন সময়।
মানুষ দলবদ্ধভাবে বাস করত, বনে বাস করত, পাহাড়ের গুহায় বাস করত, কোনো স্থায়ী বাসস্থান ছিল না। এই সময় মানুষকে লড়াই করতে হতো প্রাকৃতিক বিভিন্ন শক্তির বিরুদ্ধে। পশু পাখি, ভয়ঙ্কর পশু পাখির সঙ্গে লড়াই করে বাঁচতে হতো। তারা শিকার করতো এইসব পশু পাখিকে, যার জন্য মানুষের জন্য একটা সমাজ গড়ে ওঠার যে ব্যাপার, সভ্যতা গড়ে ওঠার যে ব্যাপার, তা গড়ে ওঠেনি। 2, মধ্যপ্রস্তর যুগ। এ যুগের স্থায়িত্ব সবচেয়ে কম ছিল। এই সময় অস্ত্রগুলো পুরোপুরি সুচালু না হলেও অস্ত্রের ব্যবহার পূর্বের তুলনায় বেশি কার্যকর হয়েছিল। অস্ত্রগুলোকে ঘষে মেজে একটা রূপান্তরের দিকে নিয়ে যাচ্ছিল। এই যুগেও মানুষ বনে বাস করত, দলবদ্ধভাবে বাস করত। বাসস্থান হিসেবে বেছে নিয়েছিল পাহাড়ের গুহা ও অন্যান্য স্থানগুলো। নতুন প্রস্তর যুগ। নতুন প্রস্তর যুগের পাথরের অস্ত্রগুলো পুরোপুরি সুচালু হতো। এই যুগে আবিষ্কার হয় কৃষি, যা মানুষকে যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ী জীবন গড়ার হাতছানি দেয়। কৃষি আবিষ্কারের মাধ্যমে মানব সভ্যতায় প্রথম বিপ্লবের সূচনা হয়। আমরা যদি বিপ্লব শব্দটাকে ব্যাখ্যা করি, বিপ্লব কাকে বলে? আমরা আমরা বিপ্লব সম্পর্কে আমাদের জানা উচিত। সেটা হচ্ছে প্রচলিত সমাজ ব্যবস্থায় কোনো মৌলিক পরিবর্তন, মৌলিক আমূল পরিবর্তনকেই আমরা বিপ্লব। তাহলে আমরা প্রাগৈতিহাসিক কালের সাথে নতুন প্রস্তর যুগের, মানে প্রাগৈতিহাসিক কালের শেষ পর্যায়ে যে একটা আবিষ্কার হলো কৃষি, এই কৃষি মানুষের জীবন যাপন ব্যবস্থায়, মানুষের চিন্তাধারায়, মানুষের সামগ্রিক ব্যবস্থার উপর যে প্রভাব ফেলে, এই প্রভাব ফেলার কারণে আমরা এটাকে কৃষি বিপ্লব বলছি বা প্রথম বিপ্লব বলে চিহ্নিত করছি। পুরাতন প্রস্তর যুগের শেষের দিকে ও নতুন প্রস্তর যুগে মানুষের যে উন্নতি করে, তার আমরা প্রমাণ পাই কিছু আবিষ্কারের মাধ্যমে। আবিষ্কারগুলো সম্পর্কে আমি ধীরে ধীরে বর্ণনা করছি, ব্যাখ্যা করছি। 1, অগ্নি উৎপাদন। আমরা পূর্বেই বলেছি মানুষ যাযাবর ছিল, দলবদ্ধভাবে বাস করত, খাদ্য উৎপাদন করতে পারতো না। বনে চলতে চলতে একসময় মানুষ দেখলো গাছের ডালে ডালে সংঘর্ষ হয়ে আগুন জ্বলছে। প্রথম দিকে এই আগুন দেখে মানুষ ভয়ে পালিয়ে যাওয়া শুরু করলো। আবার অগ্নি অস্ত্র তৈরি করার জন্য পাথরে পাথরে ঘর্ষণ দেওয়া হওয়ার ফলেও আগুনের উৎপাদন হচ্ছিল। প্রথম দিকে মানুষ আগুনকে ভয় পাইলেও পরবর্তীতে এই আগুনকে মানুষ ব্যবহার করা শুরু করে। ফলে মানুষের জীবনে একটা স্বস্তির জায়গা আসলো, কারণ যেখানে অগ্নি জ্বলয়মান থাকে, জ্বলতো, সেই জায়গাগুলোতে ভয়ঙ্কর প্রাণীরা আসতো না। তারপরে মানুষ একটা স্বস্তির জীবন খুঁজে পাওয়া শুরু করলো এবং একটা নির্দিষ্ট জায়গায় স্থির হওয়া শুরু করলো। এর পাশাপাশি বনে যখন অগ্নিসংযোগ হতো, তখন অনেক পশু পাখি এর মধ্যে পড়ে মারা যেত। মানুষ খাদ্য সংগ্রহ করতে যে এইসব পশু পাখির মাংস খেয়ে উপলব্ধি করলো এইসব পশু পাখিকে কাঁচা খাইলে যেরকম স্বাদ লাগে, তার থেকে পুড়ে খাইলে পরে অনেক বেশি সুস্বাদু লাগে। এইভাবেই প্রাচীন যুগের মানুষ আবিষ্কার করলো রন্ধন পদ্ধতি। পরবর্তী সময়ে পশু পাখি শিকার করে নিয়ে এসে মানুষ আগুনে পুড়ে খাওয়া শুরু করলো। অর্থাৎ অগ্নি উৎপাদনের পরপরই মানুষ উৎপাদন করলো রন্ধন পদ্ধতি। এই দুইটা পদ্ধতির সাথে সাথে মানুষ স্থির হওয়া শুরু করলো। মানুষ আবিষ্কার করলো পোড়ামাটি বাসন, অর্থাৎ পাতিল, হাঁড়ি পাতিল। হাঁড়ি পাতিল উৎপাদন হওয়ার ইতিহাসে একটা চমৎকার ঘটনা ঘটে গেল। কি রকম সেটা? এইসব হাঁড়ি পাতিলে করে মানুষ দূর দূরান্ত থেকে যেসব ফলমূল নিয়ে আসতো,
পশু পাখি শিকারের পাশাপাশি ফলমূল সংগ্রহ করত। একটা জায়গায় যখন স্থির হওয়া শুরু করলো মানুষ আস্তে আস্তে আগুন উৎপাদনের পরে, এইসব ফলমূলের মধ্য থেকে যেসব বীজ বাইরে ফেলা হতো সেখানে গাছ উৎপাদন হওয়া শুরু করলো। মানুষ এটা খেয়াল করলো, বিশেষ করে সংসারের মহিলারা যারা সংসারে থাকতো, ছোট বাচ্চারা। কিছুদিনের পরেই এইসব গাছগাছালিতে আবার ফল আসা শুরু করলো। তখন সংসারের মহিলারা, সমাজের মহিলারা, পরিবারের মহিলারা এটা উপলব্ধি করলো যে এভাবে উৎপাদন করা সম্ভব। চমৎকার এই বিষয়টি প্রথম দৃষ্টি আসে মহিলাদের, তাই বলা হয়ে থাকে কৃষি উৎপাদন করেন, কৃষির আবিষ্কারক হচ্ছে মহিলারা। এই যে আমরা রন্ধন প্রণালী, পাতিল, অগ্নি উৎপাদন এবং কৃষি উৎপাদনের কথা বললাম, এইগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে, সেটা হচ্ছে চাকা। মানুষ চাকা আবিষ্কার করে। চাকা আবিষ্কার কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? মানুষ দূর দূরান্তে শিকার করতে যাচ্ছে দলবদ্ধভাবে, বড় বড় পশু শিকার করছে, অনেক খাদ্যদ্রব্য সংগ্রহ করছে, এগুলো ঘাড়ে করে বয়ে নেওয়া খুব কঠিন। যখন চাকা আবিষ্কার করলো, চাকার উপর কোনো কিছু দিয়ে অনেক জিনিসপত্র একসঙ্গে বহন করে আনা সম্ভব হলো। ফলে মানুষের জন্য একটা স্থায়ী বসবাস শুরু হলো। অর্থাৎ মানুষ আস্তে আস্তে ঘর বাড়ি তৈরি করলো, বসবাস শুরু করলো, যেখানে কৃষি উৎপাদন হলো, সামাজিক জীবনে একটা শৃঙ্খলা আসলো এবং মানুষ পরিবার গঠন করা শুরু করলো, পরিবার থেকে সমাজ গঠন করা শুরু করলো, সমাজ থেকে একটা সমাজ কাঠামো, অর্থাৎ রাষ্ট্রীয় রূপ গড়ে উঠলো। অর্থাৎ পুরাতন প্রস্তর যুগে এবং আধুনিক নতুন প্রস্তর যুগের মাঝামাঝি সময়ে মানব সভ্যতার ইতিহাসে যে বিপ্লব সংগঠিত হলো, সেই বিপ্লব সংগঠনে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল তার মধ্যে আগুন, পোড়ামাটির বাসন, রন্ধন প্রণালী, চাকা যেটার ভিত্তিতে গাড়ি তৈরি করে গাড়িতে করে দ্রব্যাদি নিয়ে আসা করতো, এবং কৃষি। পরবর্তী যুগগুলোতে মানুষ ধাতুর ব্যবহার আয়ত্ত করেছিল। প্রথমে তাম্রের ব্যবহার করেছিল বলে জানা যায়। এই যুগকে তাই তাম্রপ্রস্তর যুগ বলা হয়। তাম্রপ্রস্তর যুগের নিদর্শন বাংলাদেশেও আবিষ্কৃত হয়েছে। ঐতিহাসিক যুগে বাংলার অবস্থান। বাংলায় ঠিক কোন অঞ্চলে মানুষ বসতি শুরু করে তা সঠিকভাবে বলা কঠিন। কোন সময় করে তাও বলা খুব কঠিন। তবে ঐতিহাসিকরা ভূতাত্ত্বিক বিশ্লেষণ করে, প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উপর ব্যাখ্যা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের উত্তর, উত্তর পশ্চিম, পূর্ব, দক্ষিণ পূর্ব সীমান্তে পার্বত্য অঞ্চল ও তৎসংলগ্ন ভূভাগ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের অপেক্ষাকৃত প্রাচীন ভূখণ্ড। এই ভূখণ্ডগুলোতে মানুষ সবার আগে বসবাস শুরু করে। এই প্রাচীন ভূভাগের বিভিন্ন এলাকায় প্রাচীন মানুষের প্রত্নতাত্ত্বিক নানান নিদর্শন পাওয়া গেছে, যা মানুষের অস্তিত্বের প্রমাণ করে। আমরা কিছু এলাকার কথা বললাম, যে এলাকাগুলোকে বলা হচ্ছে যে প্রথম বাংলায় মানুষ বসবাস করা শুরু করে। হ্যাঁ, আমরা বুঝলাম এই অঞ্চলগুলোতে মানুষ বসবাস করা শুরু করে, কিন্তু কত আগে থেকে সে সম্পর্কে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ভিত্তিতে ঐতিহাসিকগণ সিদ্ধান্ত নিয়েছেন এই সময় নিহাতি কম না, 10 থেকে 15,000 বছর পুরাতন। অর্থাৎ আমরা ভারতবর্ষের যে সভ্যতাগুলোর কথা জানি, সেই সভ্যতাগুলোর মধ্যে আমরা সিন্ধু সভ্যতার কথা জানি। সিন্ধু সভ্যতা খ্রিস্টপূর্ব 2500 অব্দের দিকে আবিষ্কৃত ছিল বলে আমরা ধারণা করি, ঐতিহাসিকরা ধারণা করে। বাংলায় সেই সময় থেকে অনেক পূর্বে থেকে মানুষ বসবাস করত। তাদের জীবন প্রণালী স্বাভাবিক ছিল, যার উপর ভিত্তি করে আস্তে আস্তে তারা সংস্কৃতির দিকে অগ্রসর হয়। সংস্কৃতির দিকে অগ্রসর হয় এই জন্য বলছি, সভ্যতা বলে যেসব মানুষের
উন্নত সংস্কৃতি গঠন করতে পারে, লেখন পদ্ধতি আবিষ্কার করতে পারে, শহর সুসংগঠিত শহর ব্যবস্থা জীবন প্রণালী আবিষ্কার করতে পারে, সুসমৃদ্ধ সংস্কৃতি থাকে, তাদেরকেই মূলত আমরা সংস্কৃতিবান বা সভ্যতা বলে চিহ্নিত করি। তো 10 থেকে 15 হাজার বছর পূর্বে এখানে মানুষের বসবাস থাকলেও বলা যাবে না যে এই সময় এখানে সভ্যতার সৃষ্টি হয়েছিল। তাহলে কোন সময় বাংলায় সভ্যতার সৃষ্টি হয়েছিল এ সম্পর্কে আলোচনা করার পূর্বে তাম্রপ্রস্তর যুগের বাংলায় লোক বসতি সম্পর্কে আর একটু আলোচনা করা প্রয়োজন। সেটি হচ্ছে নতুন প্রস্তর যুগের পরপরই মানুষ ধাতুর ব্যবহার আয়ত্ত করে, বিশেষ করে তামার ক্ষুদ্র ক্ষুদ্র অস্ত্র বা অন্যান্য দ্রব্যাদি তৈরি করে ধীরে ধীরে অর্জন করতে থাকে দক্ষতা। এই যুগে বাংলায় বসতি ছিল, লোক বসতি ছিল, তাম্র যুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে। এই যুগের নিদর্শনগুলো 1962-63 সালে কলকাতা প্রত্নতত্ত্ব বিভাগ, কলকাতা সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ আবিষ্কার করেছেন। তার মধ্যে একটি হচ্ছে পাণ্ডু রাজার ঢিপ। আমরা যে সভ্যতার কথা বলছিলাম এই সভ্যতার নিদর্শন অন্যতম হচ্ছে পাণ্ডু রাজার ঢিপি। এটা পশ্চিম বাংলায় অবস্থিত। এছাড়াও পূর্ব বাংলায় পুন্ড্রবর্ধনে বা পুন্ড্রনগরে আবিষ্কার করা হয়েছে ব্রাহ্মী লিপি। এই দুইটা স্থান এবং লিপি থেকে জানা যায় এই অঞ্চলের সভ্যতার ইতিহাস, এই অঞ্চলে গড়ে ওঠা মানুষের জীবন প্রণালী সম্পর্কে। আমরা পাণ্ডু রাজার ঢিবি সম্পর্কে প্রথমে আলোচনা করব। পাণ্ডু রাজার ঢিবির অবস্থান কোন জায়গায়? পশ্চিমবঙ্গের বীরভূম, বর্ধমান জেলার অজয়, কুনর ও কোপাই নদীর তীরবর্তী অঞ্চলে 1962-63 সালে খননের পরে এক বিশাল সভ্যতার অনুসন্ধান পায়। এই সভ্যতা মূলত গড়ে উঠেছিল নদীর তীরে। এই সভ্যতায় প্রাপ্ত যে নিদর্শনগুলো, এই নিদর্শনগুলো থেকে এই সভ্যতার বয়স আবিষ্কার করা সম্ভব হয়। ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদরা এই সভ্যতার ইতিহাস নির্ধারণে, বয়স নির্ধারণে সহযোগিতা করেছে। তাদের মতে খ্রিস্টপূর্ব 1500 অব্দে এই সভ্যতা গড়ে ওঠে, অর্থাৎ 3500 বছরের একটা সভ্যতা আমরা পাণ্ডু রাজার ঢিবিতে পাই। যে সভ্যতা ভিত্তিতে আমরা বলতে পারি যে বাংলায় একটি সমৃদ্ধ সভ্যতা গড়ে উঠেছিল। এটা সিন্ধু সভ্যতার সমসাময়িক বা সিন্ধু সভ্যতার পরই ছিল, যার কারণে এই অঞ্চলের প্রাচীনত্ব নিয়ে আমাদের আর কোনো প্রশ্ন থাকে না। আমরা আমাদের ঐতিহ্য সম্পর্কে জানতে পারি, আমাদের ইতিহাস সম্পর্কে জানতে পারি। এই সভ্যতার মানুষের পেশা কি ছিল? আমরা এই সভ্যতায় যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পাই, নিদর্শনগুলোর ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারি যে এখানে কৃষি উৎপাদন হতো এবং তারা পশুপালন করত। যেসব নিদর্শন পাওয়া যায় এই নিদর্শনগুলো সেদিকেই ইঙ্গিত করে। আর যেখানে কৃষি উৎপাদন হয়, যে জাতি যাযাবর নয়, তারা প্রাথমিকভাবে সভ্যতায় প্রবেশ করেছে বলে আমরা ধরে নিতেই পারি। উৎপাদন ব্যবস্থা সম্পর্কে আমরা আলোচনা করব। তারা কি উৎপাদন করত? পাণ্ডু রাজার ঢিবিতে বসবাস করত যেসব জনগোষ্ঠী, তাদের উৎপাদন ব্যবস্থায় কি উৎপাদন করত? প্রত্নতাত্ত্বিক যেসব নিদর্শন পাওয়া যায় তার ভিত্তিতে বলা হয় যে সেখানে ধান সহ বিভিন্ন খাদ্যশস্য উৎপাদন করত। কৃষিকাজের যে ব্যবহার্য নিদর্শন হিসেবে আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক বস্তুগুলো থেকে প্রত্নতাত্ত্বিকবিদরা এই সিদ্ধান্তে পৌঁছান। এই সময়ে তাদের যে ব্যবহার্য দ্রব্যগুলো পাওয়া যায় সেগুলো বিভিন্ন প্রকার ছিল। মৃৎপাত্র ছিল, পাথরের ছিল, তাম্র এবং লোহার ব্যবহারও তারা জানতো বলে আমরা যে নিদর্শনগুলো পাই সেই নিদর্শনগুলো থেকে সিদ্ধান্ত পৌঁছে। তারা তাম্র এবং লোহার ব্যবহার জানতো যেহেতু তারা সভ্যতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়েছিল বলে আমরা ধারণা করে নিতে পারি। পাণ্ডু রাজার ঢিবিতে যারা বসবাস করত তাদের খাদ্য অভ্যাস কি ছিল?
তাদের প্রধান খাদ্য ছিল ভাত ও মাছ। এছাড়া তারা স্থায়ী জীবনযাপন করলেও, বসবাস করলেও পশুপালন করত এবং একই সাথে পশু শিকারও করত। তারা যদিও যাযাবর ছিল না, কিন্তু পশু শিকার করত দলবদ্ধভাবে এবং সেগুলোকে পোষ মানাইতো এবং তাদের খাদ্যের একটা অংশ ছিল মাংস। এই সভ্যতায় যে সমৃদ্ধ একটা সংস্কৃতির সন্ধান আমরা পাই, পান্ডুরাজার ঢিপিতে বসবাসরত মানুষদের বাড়ি ঘরের সম্পর্কে ধারণা পেলে পরে আমরা সেখানে সিদ্ধান্ত পৌঁছতে পারি। খ্রিস্টপূর্ব 1500 অব্দে ইট ও পাথরের ভিত্তির উপর প্রশস্ত আরামপ্রদ গৃহ নির্মাণ করে বসবাস করত। অর্থাৎ তাদের গৃহের নিচে পাথর এবং ইট দিয়ে ঢালাই করত এবং সেখানে গৃহ তৈরি করা হতো। বেশিরভাগ গৃহ যদিও নলখগড়ার সঙ্গে মাটি মিশিয়ে তৈরি করা হতো, কিন্তু বাড়িঘর প্রণয়নের যে পদ্ধতি, যে রীতি, এটা প্রমাণ করে যে এই সভ্যতা একটি পর্যায়ে পৌঁছেছিল যেটাকে আমরা নগর সভ্যতা বলতে পারি। কারণ এই সভ্যতায় শহর গড়ে তোলা হয়েছিল। এই সভ্যতার যে রাস্তাঘাটগুলো ছিল সেগুলো ছিল পরিকল্পিত, নগর ছিল পরিকল্পিত এবং রাস্তাগুলো ছিল ইটে বাঁধানো রাস্তা। আমরা আজ থেকে 3500 বছর পূর্বে একটি সভ্যতার কথা বলছি বাংলার মধ্যে অবস্থিত, যেখানে যে সভ্যতার মানুষ রাস্তা তৈরি করেছিল এবং রাস্তাগুলো ছিল ইটে বাঁধানো। সভ্যতার সব থেকে গুরুত্বপূর্ণ যে উপাদান মানুষের লিখন পদ্ধতি, এই সভ্যতায় লিখন পদ্ধতি ছিল কিনা আমরা ওইভাবে জানতে পারিনি, তবে এখানে একটা সিল আবিষ্কৃত হয়েছিল। সেই সিলে চিত্রাক্ষর ছিল যার ভিত্তিতে একটা সাইন হিসেবে এটাকে কাজে লাগানো হতো। এটা ভূমধ্যসাগরীয় কীটদ্বীপের সঙ্গে ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। অর্থাৎ এই জায়গা থেকে আমরা জানতে পারি যে পান্ডুরাজার ঢিপির মানুষরা শুধু কৃষি গড়ে তোলেননি, তারা শুধু শহরই গড়ে তোলেননি, তারা জীবন জীবিকার সন্ধানে ব্যবসা বাণিজ্য করত। তারা ভূমধ্যসাগরীয় কীটদ্বীপের সঙ্গে ব্যবসা বাণিজ্য করত। মশলা, বিভিন্ন ধরনের মশলা, কার্পাস বস্ত্র, হস্তিদন্ত, স্বর্ণ, রৌপ্য, তামা প্রভৃতি দ্রব্য আমদানি রপ্তানি করত। এই সভ্যতা থেকে পোড়ামাটির কারুকার্যপূর্ণ মূর্তি আবিষ্কৃত হয়েছে, যেগুলোর বয়স 3000 বছরের পুরনো বলে প্রত্নতাত্ত্বিকবিদরা ধারণা করে থাকে। আমরা বারবার বলছি যে যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পাচ্ছি তার বয়স এত বছর, অত বছর। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আমি এগুলো কিসের ভিত্তিতে বলছি, বা ঐতিহাসিকরা এগুলো কিসের ভিত্তিতে বলে, এগুলো কোনো গোঁজামিল কিনা? না, এগুলো কোনো গোঁজামিল না। তোমাদেরকে একটা গবেষণা পদ্ধতির একটা টুলস সম্পর্কে জানাই, যে কোনো প্রাচীন বস্তুর বয়স নির্ধারণের জন্য একটা কৌশল প্রয়োগ করে প্রত্নতত্ত্ববিদরা ও ঐতিহাসিকগণ। এটাকে বলে কার্বন 40। এই দ্রব্যটা পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিন্তভাবে একটি বয়স বার করা যায়, যার ভিত্তিতেই ঐতিহাসিকরা বলেন যে এই সভ্যতার বয়স এত, ওই সভ্যতার বয়স এত। স্বাভাবিকভাবেই যে পোড়ামাটির মূর্তি আবিষ্কার করা হয়েছিল তার কারিকর্য দেখে এই সভ্যতার যে প্রাচীনত্ব, সমৃদ্ধি আমরা নিশ্চিত হতে পারি। পান্ডুরাজার ঢিপি গুরুত্ব, এতক্ষণ পর্যন্ত যেসব বিষয়ে আলোচনা করা হলো, আলোচনা যদি আমরা সামারাইজ করি করে আমরা বলবো যে এই সভ্যতার গুরুত্বটা কোন জায়গায়। পান্ডুরাজার ঢিপি আবিষ্কার প্রমাণ করেছে যে এই সংস্কৃতি গড়ে ওঠার অনেক আগে থেকেই বাংলার এই অঞ্চলে মানুষ বসবাস করত। পান্ডুরাজার ঢিপির বয়স আমরা বলতেছি 3500 বছর, কিন্তু আমরা পূর্বেই বলেছি এই অঞ্চলে
মানুষের বসবাস 10 থেকে 15 হাজার বছর। অর্থাৎ এই সভ্যতাটা যে আবিষ্কার হওয়ায় আমাদের সেই দাবির পেছনে দাবিটা জোরদার হলো। মানুষ সভ্যতাতে পৌঁছতে হলে হাজার হাজার বছর লেগে যায়। 10,000 15,000 বছর পূর্বে যদি এই অঞ্চলে মানুষ বসবাস না করতো, তাহলে আজ থেকে 3500 বছর পূর্বে একটা পান্ডু রাজার ঢিবির মতো গুরুত্বপূর্ণ সভ্যতা গড়ে তুলতে পারতো না। এই সভ্যতাটি একান্তই বাংলার মানুষের হাতে গড়া অনার্য সংস্কৃতির ধারক তার প্রমাণ। অর্থাৎ পান্ডু রাজার ঢিপি যে গড়ে উঠেছিল, এটা বাংলার মানুষেরা নিজেরাই তৈরি করেছিল। এখানে অনার্য সংস্কৃতির ধারক বলা হচ্ছে। আর্য এবং অনার্য নামে দুটি জাতির কথা ভারতবর্ষে তোমরা বারবার শুনবা। ভারতবর্ষের বা বাংলার যারা আদিবাসী তাদেরকে অনার্য বলা হয়, এবং সিন্ধু সভ্যতা কারা আবিষ্কার করে এটা আলোচনা, কারা ধ্বংস করে এটা আলোচনা করতে গিয়ে বলা হয় ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে একদল ব্যক্তি এসে এই সভ্যতাকে আক্রমণ করে সিন্ধু সভ্যতাকে ধ্বংস করে তারা ভারতের একটা অংশ জয় করে নেয়। এই আক্রমণকারীদেরকেই আর্য বলা হয়, যাদের উচ্চতা ভারতবর্ষের মানুষের সাথে থেকে বেশি, গায়ের রং সাদা, নাক উঁচু, অর্থাৎ এই অঞ্চলের মানুষের থেকে তাদের শারীরিক গঠন সম্পূর্ণ ভিন্ন। তো অনেক ক্ষেত্রেই ইতিহাস পঠনের ক্ষেত্রে এটা বারবার আসবে যে আর্য অনার্য। তোমাদের ধারণা স্পষ্ট রাখার জন্য একটা জিনিস খালি মনে রাখবো, অনার্যরা হচ্ছে স্থানীয় ভারতবর্ষ বা বাংলা, এবং আর্যরা হচ্ছে বহিরাগত যারা ভারতবর্ষে অনুপ্রবেশ করেছিল। তাম্র প্রস্তর যুগে এই অঞ্চলের মানুষের বসবাস যে ছিল তার প্রমাণ এই ঢিপিটি। বাংলার মানুষের প্রথম সমাজ রচনার সুষ্ঠু প্রয়াস এবং সংস্কৃতির পথে প্রথম পদক্ষেপ ছিল পান্ডু রাজার ঢিপি। অর্থাৎ সাংস্কৃতিক ভাবে যারা সমৃদ্ধ হয় তাদেরকে সভ্য বলা হয়। প্রাচীন পান্ডু রাজার ঢিপিতে যে নিদর্শনগুলো পাই, যে সংস্কৃতির প্রমাণগুলো আমরা পাই, তার ভিত্তিতে আমরা বলতে পারি তার এত পুরাতন সময়ে 3500 বছর পূর্বেও এখানকার মানুষ সভ্যতার দেখা পেয়েছিল। বাংলার মানুষের শৈল্পিক মন মানসিকতার পরিচয়বাহী। আমরা যে পোড়ামাটির নিদর্শনগুলোর কথা বললাম, শৈল্পিক কারুকার্যের কথা বললাম, এগুলো এই অঞ্চলের মানুষের মননশীলতার, সৃষ্টিশীলতার যে অগ্রসর হয়েছিল সেই বিষয়টি আমরা এই সভ্যতা থেকে জানতে পারি। এই ঢিপি বাণিজ্যিক ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমরা বলেছি যে ভূমধ্যসাগরীয় সিল সাপ্পর এখানে পাওয়া গেছে, ভূমধ্যসাগরের সাথে বাণিজ্য হতো, এবং বাণিজ্যে এখান থেকে রপ্তানি করা হতো এবং বাইরে থেকেও আমদানি করা হতো। সবকিছু আলোচনা করে এই কথা বলা যায় পান্ডু রাজার ঢিপি বাঙালির আদি ইতিহাস রচনার অন্যতম প্রধান ও মূল ভিত্তি। বলা যেতে পারে যে বাংলা সভ্যতার ইতিহাস আলোচনা করতে গেলে প্রথমেই পান্ডু রাজার ঢিপি সম্পর্কে আলোচনা করতে হবে। এখন তোমাদের সাথে আলোচনা করব বাংলার অবস্থান। বাংলায় যে সভ্যতার নিদর্শন পাওয়া যায় তা সিন্ধু সভ্যতার সমসাময়িক ছিল, কিন্তু বেদিক সাহিত্যের বাংলা সম্পর্কে কিছু উল্লেখ নেই। বৈদিক সাহিত্য হচ্ছে আর্যদের যে সাহিত্য, আর্য পরবর্তী সময়ে আর্যদের দ্বারা গঠিত সেই সাহিত্যে এটার বাংলা সম্পর্কে কিছু বলা হয়নি। অর্থাৎ আমরা সিন্ধু সভ্যতার বয়স 2500 বছর বলছি, আর খ্রিস্টপূর্ব 2500 বছর, আর পান্ডু রাজার ঢিপির বয়স বলা হয়েছে 1500 বছর। সুতরাং ধারণা করাই যেতে পারে যে পান্ডু রাজার ঢিপি সিন্ধু সভ্যতার পরবর্তী একটা সভ্যতা, যার কারণে সিন্ধু সভ্যতার যে সাহিত্য সেই সাহিত্যতে এই অঞ্চলের সম্পর্কে জানা যায়নি। তবে অন্যান্য যে গ্রন্থগুলো, ঐতরীয় ব্রাহ্মণ, যেখানে অনার্য ও দস্যু বলে যেসব জাতিকে উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে
পুণ্ড্রের নামও অন্তর্ভুক্ত আছে। এই পুণ্ড্র জাতি উত্তরবঙ্গে বসবাস করত, যেটা আজকের পুণ্ড্রনগর বলে চিহ্নিত। সার্ক রাজধানী, সাংস্কৃতিক রাজনীতি হিসেবে আমরা বলি বগুড়ার মহাস্থানগড়। তো এখানকার জাতিকে পুণ্ড্র জাতি বলা হতো। তারা গালিসূচক, নিন্দাসূচক শব্দের মাধ্যমে এই অঞ্চলের মানুষকে চিহ্নিত করত। এটা করার অন্যতম কারণ হচ্ছে তারা এই অঞ্চলে আক্রমণ করে দখল করার চেষ্টা করেছিল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা ব্যর্থ হয়েছে এই অঞ্চলের মানুষের বীরত্ব এবং ভূপ্রাকৃতিক অবস্থানের কারণে। কারণ ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের তুলনায় এই অঞ্চলে নদী ছিল বেশি, এই অঞ্চলের আবহাওয়া ছিল অন্যরকম, এই অঞ্চলে ঘোড়া নিয়ে এসে মানুষের সাথে যুদ্ধ করে পারা যাইতো না। এই অঞ্চলে জয় করার জন্য দরকার ছিল নৌশক্তি। হয়তো যারা এই বিষয়গুলো, এই গ্রন্থগুলো রচয়িতা, তারা নৌশক্তিতে পারদর্শী ছিল না বলে এই অঞ্চলগুলোতে এসে বারবার পরাজিত হয়েছে এবং এই অঞ্চল সম্পর্কে নিন্দা জ্ঞাপন করেছে, এই অঞ্চলের মানুষকে দস্যু বলেছে, এই অঞ্চলের মানুষকে খারাপ দৃষ্টিতে বর্ণনা করেছে। এছাড়াও ঐতরীয় আরণ্যক নামক গ্রন্থেও বাংলার লোকের নিন্দাসূচক উল্লেখ করা হয়েছে। বৈদিক যুগের শেষ ভাগে বা অব্যাহতি পরপরই বাংলাদেশে আর্য উপনিবেশ ও আর্য সভ্যতার বিস্তারের পরিচয় পাওয়া যায়। পুরাণ, মহাভারত ও পরবর্তী ব্রাহ্মণ্য সাহিত্যে বাংলার বিভিন্ন জাতির উল্লেখ দেখা যায়। আর্য জাতির প্রভাব বিস্তারের নানা বিবরণ পাওয়া যায়। তবে এইসব উল্লেখ থেকে বাংলার খণ্ড রাজ্যের কথা অনুমান করা যায়। অর্থাৎ রামায়ণ, মহাভারত এবং পরবর্তী ব্রাহ্মণ্য যে সাহিত্যগুলোতে, এইগুলোতে বাংলাকে পরিপূর্ণ রূপ দেওয়া যায়নি, পরিপূর্ণভাবে দেখা যায়নি। তাদের এই রচনাগুলোতে প্রসঙ্গক্রমে এই অঞ্চলের কোনো কোনো রাজার নাম এসেছে, যার ফলে এই অঞ্চলের কিছু জায়গা সম্পর্কে আমরা এইসব গ্রন্থ থেকে জানতে পারি। খ্রিস্টপূর্ব 4র্থ শতকে গ্রিক ঐতিহাসিকদের লেখনী থেকে বাংলার অবস্থা সম্পর্কে কিছুটা জানা সম্ভব হয়। খ্রিস্টপূর্ব 327 আমরা সবাই জানি, যখন গ্রিক বীর আলেকজান্ডার ভারতবর্ষের উত্তর পশ্চিম ভাগে আক্রমণ করে, তখন তার সাথে অনেক ঐতিহাসিক এসেছিল, পণ্ডিত এসেছিল, যারা এই অঞ্চলের ইতিহাস লিখেছে। সেখান থেকে আমরা জানতে পারি, তাদের লেখনী থেকে, বাংলায় ক্ষমতাধর একজন রাজা ছিলেন বা রাজ্য ছিলেন, রাজ্যের নাম গঙ্গা হৃদয়। গ্রিক এবং ল্যাটিন দুই লেখনী থেকেই আমরা এই বিষয়টি জানতে পারি। গঙ্গা হৃদয় জাতি সম্পর্কে সেখানে যা বলা হয়েছে, যে এই জাতি খুবই শক্তিশালী, তাদের শক্তিশালী সৈন্যবাহিনী রয়েছে, তাদের একটা হস্তি বাহিনী আছে 4000 হাতি সম্বলিত। সুতরাং গ্রিক বীর যখন এই অঞ্চল আক্রমণ করার চিন্তা করেন, এই সংবাদের ভিত্তিতে তার সৈন্যগণ এখানে আক্রমণে অপারগতা প্রকাশ করে। অর্থাৎ বাংলার বীরত্বর কাছে নতি স্বীকার করে গ্রিক বীর আর গঙ্গা হৃদয় জাতিকে, গঙ্গা হৃদয় গোষ্ঠীকে আর আক্রমণ করেননি। খ্রিস্টপূর্ব 3য় অব্দ থেকে খ্রিস্টীয় 3য় শতাব্দী পর্যন্ত বাংলার ইতিহাস প্রায় অন্ধকারচ্ছন্ন। অবশ্য কিছু কিছু নিদর্শন মাঝে মাঝে ঝলক দিয়েছে, যার ভিত্তিতে আমরা বাংলা সম্পর্কে কিছুটা হলেও জানতে পারি। এরকমই একটি ঝলক হচ্ছে ব্রাহ্মী লিপি। যে ব্রাহ্মী লিপি থেকে আমরা জানতে পারি এই অঞ্চলে পূর্ব বাংলায় মৌর্য শাসনের বিরাজ ছিল। যে মৌর্য শাসনের কথা বললাম, এর উৎসগুলো কি? ব্রাহ্মী লিপির কথা তো বললাম, এর সাথে সাথে গ্রিক, বৌদ্ধ লেখনী এবং বিভিন্ন শিলাখণ্ড লিপি থেকে মৌর্য যুগের বাংলার ইতিহাস উদ্ধার করা সম্ভব হয়। মৌর্য যুগ ছিল সর্বভারতীয় একটি শাসন ব্যবস্থা, একটা সাম্রাজ্যবাদী শাসন ব্যবস্থা। বাংলা ছিল এর একটি প্রদেশ। সেই সময় মৌর্যদের প্রদেশ, বাংলায় যে প্রদেশের রাজধানী ছিল তার নাম ছিল পুণ্ড্রনগর। আমরা আগেও বলেছি পুণ্ড্রনগর বগুড়া জেলার মহাস্থানে অবস্থিত। এই পুণ্ড্রনগরে তাদের সুসংগঠিত শাসন ব্যবস্থার প্রমাণ পাওয়া যায়। তাদের একজন শাসক এখানে ছিল, প্রাদেশিক শাসক, তাকে
তার নাম ছিল মহামাত্র। এই প্রাদেশিক শাসক মহামাত্র এই অঞ্চলের রাজস্ব আদায় করত এবং এই অঞ্চলের প্রশাসনিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করত। এই অঞ্চলের মানুষের ভালো মন্দ দেখার দায়িত্ব তার উপরে ছিল। প্রাকৃতিক দুর্যোগ, পুণ্ড্রনগরের যে অবস্থান, এই পুণ্ড্রনগরের এক পাশ দিয়ে করতোয়া, বিশাল করতোয়া নদী, অন্য পাশ দিয়ে পদ্মা নদী বাহিত ছিল, যার কারণে এই অঞ্চলে মাঝে মাঝে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিত। বন্যা হতো, পুরো ভূমিটা পানিতে ডুবে থাকতো। এরকম প্রাকৃতিক দুর্যোগের কথা আমরা প্রাপ্ত শিলালিপি থেকে জানতে পারি, যে শিলালিপি ব্রাহ্মী লিপিতে লেখা। সেখানে বলা হচ্ছে মৌর্য শাসনের কেন্দ্র থেকে যে প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত মানুষদেরকে কোষাগার থেকে খাদ্য সামগ্রী এবং অর্থ সাহায্য হিসেবে দেওয়ার জন্য। এই বর্ণনার মধ্যে দুইটা মুদ্রার নাম জানা যায়, একটা হচ্ছে গন্ডক আর একটা হলো কাকনিক। অর্থাৎ সেই যুগে খ্রিস্টপূর্ব তৃতীয় অব্দে ভারতবর্ষে একটি অঞ্চল বাংলা, যে বাংলায় মুদ্রা ব্যবস্থা প্রচলন ছিল। কেন্দ্রীয় শাসকগণ তাদের নির্দেশনায় বলছে যে তাদেরকে, অর্থাৎ এখানকার প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত মানুষদেরকে অর্থ দিয়ে এবং খাদ্য দিয়ে সাহায্য করার জন্য। এই বিবরণগুলো এখানে সুনিয়ন্ত্রিত শাসন ব্যবস্থার প্রমাণ হাজির করে। অর্থাৎ মৌর্য যুগে বাংলায় একটা শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল, সেটা সামগ্রিক মৌর্য সাম্রাজ্যের একটা অংশ হলেও এখানে একটা শহরের প্রবর্তন হয়েছিল, যা আজকের পুণ্ড্রনগর বা মহাস্থানে গেলে পরে আমরা দেখতে পাই। তার কিছু নিদর্শন এখনো আমাদের সামনে বিরাজ করছে। এর পাশাপাশি বৈদেশিক সূত্রে, এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের পাশাপাশি বৈদেশিক সূত্র থেকে কিছু বর্ণনা পাওয়া যায়, যার ভিত্তিতে বলা যায় যে এই অঞ্চলে মৌর্য শাসন ছিল। চীনা ঐতিহাসিক ওয়ান চুয়াং এর বর্ণনা থেকে উত্তরবঙ্গের এই পুণ্ড্রবর্ধন ছাড়াও আরো কিছু কিছু অঞ্চলে মৌর্য শাসনের নিদর্শন তিনি দেখেছেন বলে বলেছেন। এর মধ্যে হলো কর্ণসুবর্ণ তাম্রলিপি সমতট অঞ্চলে তিনি অশোক নির্মিত বৌদ্ধ স্তম্ভ বিহার দেখতে পেয়েছেন। অর্থাৎ সমগ্র বাংলা ব্যাপী মৌর্য শাসন বিরাজ করেছিল, সেটা ওয়ান চুয়াং এর বিবরণ থেকে আমরা জানতে পারি। মৌর্য শাসনের সময় এই অঞ্চলে একটি সুসংগঠিত শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল, যে সুসংগঠিত শাসন ব্যবস্থা, নগর ব্যবস্থা ভিত্তিতে মানুষ জীবনযাপন করত। শাসকবৃন্দ সুশাসক ছিল বলে এই প্রাকৃতিক দুর্যোগের সময় সহযোগিতা করেছে। মানুষের ভালো মন্দের সময় তারা মানুষের পাশে দাঁড়াইতো। এই বিষয়টি আমরা ব্রাহ্মী লিপি থেকে জানতে সক্ষম হয়েছি। আমরা যে সময়টার কথা বললাম, প্রাগৈতিহাসিক কালের বাংলা, গুপ্ত শাসনের পূর্ববর্তী সময়, এটাকে যদি আমরা সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করি ইতিহাসের দৃষ্টিতে, প্রকৃতপক্ষে গ্রিক ও ল্যাটিন লেখকদের গঙ্গা হৃদয় বা গঙ্গা রাষ্ট্র বা গঙ্গা হৃদয় বা মৌর্য শাসনের পর থেকে খ্রিস্টীয় চতুর্থ অব্দ পর্যন্ত গুপ্ত শাসনের প্রতিষ্ঠা পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে আমরা তেমন কোনো তথ্য পাই না। যেসব তথ্য পাই তার মধ্যে শুধু ব্রাহ্মী লিপি এবং পাণ্ডু রাজার লিপি এবং দুইটা সভ্যতার নিদর্শন আমাদের বাংলার ইতিহাসে বিচ্ছিন্নভাবে আমরা পাচ্ছি। তবে প্রাপ্ত উপাদান সমূহ বাংলার সমৃদ্ধির কথা ঘোষণা করছে। এখানকার মানুষজন বহির্বাণিজ্য করছে, বৈদেশিক বাণিজ্য করছে। এখানে সিলের আবিষ্কার হয়েছে, এখানকার মানুষজন শহর ব্যবস্থা গড়ে তুলেছে। এখানে ব্যবহার্য দ্রব্যগুলো থেকে এখানকার সাংস্কৃতিক যে উৎকর্ষতা, এখানকার যে মূর্তি তৈরি, সেগুলো থেকে এখানকার উৎকর্ষতার কথা জানা যায়।
তবে যে কোনো সময় উপযুক্ত প্রমাণের সন্ধান পেলে এই যুগের ইতিহাসের যে সীমাবদ্ধতা গুলো রয়েছে তা দূর করা সম্ভব হবে। ইতিহাস সবসময় পুনর্গঠিত হয়। ঐতিহাসিকগণের কাছে কখনো যদি কোনো নিদর্শন আবার চলে আসে, সেই সব নিদর্শন গুলোকে গভীরভাবে পর্যবেক্ষণ করলে এই অঞ্চলের ইতিহাস আবারও পুনর্গঠন করা সম্ভব হবে। আজকে যে বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করা হলো, এই বিষয়গুলো সহায়ক যে গ্রন্থগুলো আছে, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেফারেন্স সিলেবাসের রেফারেন্স হিসেবে দেওয়া হয়েছে, এই গ্রন্থগুলো মধ্যে আর.সি. মজুমদারের হিস্ট্রি অফ বেঙ্গল ভলিউম 1, হিস্ট্রি অফ এশিয়ান বেঙ্গল, নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস আদি পর্ব, রমেশচন্দ্র মজুমদারের বাংলার ইতিহাস প্রথম খণ্ড, আশফাক হোসেনের বাংলাদেশের ইতিহাসের রূপরেখা, এই বইগুলো পড়লে তোমরা আজকে যে পাঠগুলো করানো হলো, পাঠ দেওয়া হলো, এই বিষয় সম্পর্কে আরো বিস্তারিত, আরো বিশদভাবে জানতে পারবা। এবং ইতিহাসের যে অসম্পূর্ণতাগুলো, এই অসম্পূর্ণতাগুলো কেন, কিভাবে এগুলো ভবিষ্যতে পরিপূর্ণ করা যাবে সে সম্পর্কে তোমরা জানতে পারবে। প্রিয় ছাত্রছাত্রী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস কার্যক্রম মূলত তোমাদের মঙ্গলার্থে চালু করা হয়েছে। এই করোনা মহামারীর সময়ে তোমরা ঘরেই থাকবা। আমাদের এই অনলাইনে এইসব ক্লাস করে এর পাশাপাশি পাঠ্যপুস্তকগুলো পড়ে নিজেদেরকে সমৃদ্ধ করবা, নিজেদেরকে প্রস্তুত করবা এবং মানুষ গঠনে নিজেদেরকে সবসময় সংগঠিত রেখে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখবা, এই আশাবাদ ব্যক্ত করে সামনের ক্লাসে কোনো এক অধ্যায় নিয়ে তোমাদের সামনে আবার হাজির হওয়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। ভালো থাকবা সবাই।